দর্শক, আসন্ন নতুন 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার সাইফুল হক মিঠু। কথা বলবো তার সঙ্গে। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ আপনাকে। প্রায় 2 দশক পর আমরা যেমনটি জানি যে জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকার, এবং তারা বেশ কিছু নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। আপনার কাছে জানতে চাইবো যে এক্ষেত্রে তাদের চ্যালেঞ্জ এবং সম্ভাবনার জায়গাটা কোথায় এবং কতটা? জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে অর্থনৈতিক নানান ধরনের অসঙ্গতি, মধ্যপ্রাচ্য যুদ্ধ, ব্যাংক খাতে বিভিন্ন ধরনের সংকট এবং মূল্যস্ফীতি বৃদ্ধি সহ বিভিন্ন অর্থনৈতিক সংকটে আমরা জর্জরিত রয়েছি বর্তমানে। এবং মধ্যপ্রাচ্যে যে সংকট, তার কারণে আমাদের জ্বালানি তেল বেশি দামে কিনতে হচ্ছে এবং সেটি কিন্তু আসলে আমাদের অর্থনীতিতে অনেক বড় প্রভাব ফেলছে। পাশাপাশি আপনি জানেন যে বাংলাদেশ IMF থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছে এবং সেই ঋণ কিন্তু আমাদের পরিশোধ করতে হচ্ছে চড়া সুদে, এবং সেই ঋণের জন্য ঋণ পেতে IMF এর কিন্তু কিছু শর্ত আমাদের মেনে চলতে হচ্ছে। সেই শর্তের মধ্যে রয়েছে আসলে যে কর ছাড়গুলো আসলে বাংলাদেশের ব্যবসায়ীরা পেয়ে থাকেন, সেই কর ছাড়গুলো আসলে কাটছাট করা, বিভিন্ন রকমের ভর্তুকি সেগুলো কমানো। তো সেই বিষয়গুলো বিবেচনা করে এবার বাজেট, বর্তমান সরকারের প্রথম বাজেট, এবং সেই বাজেটকেই কিন্তু মানে মানুষ বিবেচনা করবে যে সরকার কি ধরনের বাজেট দিল এবং সেই বাজেটে আসলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হলো কিনা, সেই বাজেটে আসলে পণ্য মূল্য কমলো কিনা, সেই বাজেটে আসলে ব্যবসা যারা করেন তারা সুবিধা পেল কিনা, সেই বাজেটে আসলে নারী শিশুরা বা শিক্ষা স্বাস্থ্য খাতে বাজেট বাড়লো কিনা, এই বিষয়গুলো কিন্তু সাধারণ মানুষ দেখবে। কিন্তু অর্থনীতির যে অবস্থা এবং IMF এর যেই প্রত্যাশা বা চাপ বা প্রতিশ্রুতি, সেই সব বিবেচনা করে বর্তমান সরকারের আসলে এই বাজেটটি দেওয়াটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। এবং পুরোপুরি যেমনটা দেখছি যে অনলাইন কর্পোরেট রিটার্ন ও সমন্বিত অডিট ব্যবস্থা বাস্তবায়ন হলে কর প্রশাসনের স্বচ্ছতা ও হয়রানি কতটা কমবে বলে আপনি আপনার জায়গা থেকে মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে কর বিষয়টা নিয়ে আসলে সবার মধ্যেই এক ধরনের ভীতি কাজ করে। আমরা নিজেরাও জানি না আসলে ঠিকমতো যে কোথায় কিভাবে কর দিতে হয়। এই সুযোগটা কাজে লাগিয়ে অনেক অসাধু কর কর্মকর্তারা কিন্তু সুযোগ নেয় এবং মানুষকে আসলে হয়রানি করে। আপনি জানেন যে ব্যবসায়ীরা বারবারই বলে আসছিলেন এটিকে আসলে পার্সনলেস করতে এবং মেশিন বা অটোমেটেড পুরোপুরি করতে। এর ফলে আসলে ভোগান্তি কমবে এবং এক্সট্রা যে মানি বা যে আপনি বলেন যে দুর্নীতি হওয়ার সুযোগটা কমবে, সেটি কিন্তু গত অর্থ বছরে আপনি জানেন যে অগাস্টের পর থেকে অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে। যারা ব্যক্তি তারা সম্পূর্ণভাবে অনলাইন রিটার্ন করছেন, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখনও হাতে লিখে আসলে রিটার্ন জমা দেয়। সেটি বন্ধ করার জন্য আসলে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের একটি চাপ ছিল। সেই চাপেই বলা যাচ্ছে যে এবার কর্পোরেট ট্যাক্স পুরোপুরি অনলাইনে হচ্ছে। এবং আপনি জানেন যে বিভিন্ন নিরীক্ষা হয় এবং সেই নিরীক্ষা কিন্তু প্রতিষ্ঠানে বিভিন্নবার হয়ে থাকে। কখনো ট্যাক্সের রিটার্ন হয়, কখনো ভ্যাটের রিটার্ন হয়। এতে আসলে ব্যবসায়ীরা খুবই বিব্রত হন। তাদের দাবি হলো যে একবারেই যদি নিরীক্ষা হয়ে থাকে এবং সেটা যদি রিস্ক বেসড হয়, যে কারো ইচ্ছা হলো সেই প্রতিষ্ঠানে বারবার নিরীক্ষা হবে, কারো ইচ্ছা হলো আরেকটা প্রতিষ্ঠানে হবে না, এই ধরনের বৈষম্যমূলক কাজ তারা চান না এবং তারা চান আসলে সমন্বিত নিরীক্ষা এবং অটোমেটেড নিরীক্ষা তারা চাচ্ছেন। এই যে ছোট এবং মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানকে যে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা, এটা দেশের রাজস্ব আয় এবং অর্থনীতির উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে? এবং আরেকটু যোগ করবো এখানে যে কর ছাড় কমানোর বিষয়টি আসলে কি ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। বাংলাদেশে যে অর্থনৈতিক ইউনিট, সেটা কিন্তু BBS এর তথ্য মতে প্রায় 1 কোটির উপরে, এবং এর মাত্র আপনি জানেন যে মাত্র 8 লাখের মতো ব্যবসা প্রতিষ্ঠান কর দিয়ে থাকে বা ভ্যাট দিয়ে থাকে। তার মধ্যে 5 লাখেরও কম প্রতিষ্ঠান আর কি অর্থ দেয়, বাকিরা জিরো রিটার্ন দেয় বা কোনো প্রকার অর্থ দেয় না। এর মধ্যে এখন NBR দেখছে যে এদেরকে যদি আসলে ভ্যাটের আওতায় আনা যায় এবং সেখান থেকে যদি 1000 কিংবা 2000 করেও টাকা প্রতি বছর নেওয়া যায় বা প্রতি মাসে নেওয়া যায়, সেখান থেকে প্রায় বছরে 2500 কোটি টাকা আসলে সংগ্রহ করা সম্ভব হবে। এবং আপনি জানেন যে NBR এর বার্ষিক যে লক্ষ্যমাত্রা থাকে 3,10 কোটি টাকা বা 4 লাখ কোটি টাকা, সেখানে কিন্তু আমরা প্রতিবারই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারি না। তো সেক্ষেত্রে এইখানে এই অর্থটা যদি আমরা পেয়ে থাকি, তাহলে আসলে রাজস্ব আদায় যেমন সহজ হবে এবং অর্থনীতিতে একটা আসলে পুশ আপ হবে, এবং এই অর্থ কিন্তু আমরা দেশ পরিচালনার কাজে ব্যবহার করতে পারবো। পাশাপাশি আপনি যেটা বলেছেন যে কর ছাড়ের সংস্কৃতি, আসলে ব্যবসা বাণিজ্যকে কমপ্লায়েন্স করতে হলে, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হলে আসলে কর ছাড়ের সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে। আপনি দেখছেন যে হয়তো এখন
একটা শিল্প গ্রুপ বা একটা শিল্প প্রতিষ্ঠান কর ছাড় পেয়ে থাকে, যেমন গার্মেন্টস বা পোশাক খাত অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে, কিন্তু অন্য খাতগুলো সেগুলো পেয়ে থাকে না। এবং তারা কিন্তু বারবারই কমপ্লেইন করে এনবিআর যে অন্যান্য খাত যে বন্ড ফ্যাসিলিটিস পাচ্ছে বা অন্যান্য যে সুযোগ সুবিধা পাচ্ছে, আমরাও সেই সুযোগ সুবিধাটা চাই। সবার জন্য যদি আসলে এই কর ছাড়ের সংস্কৃতিটা উঠে যায়, তাহলেই আসলে ব্যবসা বান্ধব পরিবেশ হবে এবং সবার জন্য আসলে প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত হবে। পাশাপাশি আমাদের তো নিজস্ব যে পণ্য আছে, সেই সব প্রোডাক্ট এবং সেই সব শিল্পকে রক্ষা করতেও আসলে কিছুটা কর ছাড় দেওয়া দরকার আছে। এবং বিদেশি পণ্যের যে আগ্রাসন, আপনি জানেন যে তাদের পণ্য তারা অনেক পরিমাণ অর্থ ব্যয় করে, সেক্ষেত্রে আমাদের যে ছোট ছোট শিল্প কারখানাগুলো আছে তাদেরকে বাঁচিয়ে রাখতে সরকারের কিছুটা নমনীয় হয়ে আসলে কর ছাড় দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। একদমই তাই। এবার একটু জানতে চাইবো যে 1999 সালে সম্পদ কর বাতিলের পর কিন্তু আবারও চালুর একটা ইঙ্গিত মিলছে এবং এটা নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা ইতিমধ্যে শুরু হয়েছে। আপনি কি মনে করেন যে সম্পদ কর চালুর উদ্যোগ ব্যবসা এবং বিনিয়োগে পরিবেশের ক্ষেত্রে আর কি ধরনের প্রভাব ফেলতে পারে? জি, সম্পদ করের বিষয়টি আসলে নতুন নয়, বাংলাদেশেও ছিল এবং পৃথিবীর বিভিন্ন দেশেই এটি আছে। গেইন ট্যাক্স আমরাও দিয়ে থাকি, এক ধরনের সম্পদ কর। গেইন ট্যাক্স মানে আমার যেই সম্পদ রয়েছে বর্তমানে, সেই সম্পদের উপরে আমরা একটি কর দিয়ে থাকি। এখন যেটা সরকার করতে চাচ্ছে যে উত্তরাধিকার যেই সম্পদ ছিল, বা আপনাকে যদি কেউ, আপনার বাবা বা আপনার পরিবার পরিজন কেউ উত্তরাধিকার যে সম্পদ দেয়, সেই সম্পদের উপর সরকার একটি কর বসাতে চাচ্ছে। আসলে বিষয়টা তেমন নয় যে সরকার কর বসাতে চায়, সেখানে যদি আপনার আয় থাকে তাহলে সেই সম্পদ করের সাথে সমন্বিত হয়ে একটি কর আপনাকে দিতে হবে। যদি আপনার কোনো আয় না থাকে, সেক্ষেত্রে আপনাকে আসলে সম্পদ কর দিতে হবে না বলে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান জানিয়েছেন। একদমই তাই। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ মিঠু আমাদের সঙ্গে আজ আলোচনায় যুক্ত থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। সব সমস্যার সমাধান হবে এই সস্তা কেবল বদলে বিজলি কেবলস লাগালে। বিজলি কেবল, নিরাপদ আজীবন।